হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি রিসেন্টলি রিলিজ হওয়া দ্য ইনহেরিটেন্স 2024 মুভির ফুল এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। এছাড়া এর আগের ভিডিওতে আমি মুনকার 2024 মুভিকে এক্সপ্লেন করেছি। যদি এখনও পর্যন্ত আপনারা সেই ভিডিওটাকে না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন ও আই বাটনে থাকা লিঙ্কে ক্লিক করে ভিডিওটাকে দেখে নিতে পারেন। সঙ্গে এখন এই ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো মুভিটির শুরুতে আমাদেরকে ড্রিউ ও হ্যানা নামে একটা কাপলকে দেখানো হয়, যেখানে ড্রিউ অনেকদিন পর তার বাড়িতে ফিরছিল কারণ তার বাবা নিজের সমস্ত ছেলে মেয়েকে বাড়িতে ডেকেছিল। এই পয়েন্টে ড্রিউ হ্যানাকে বলে আজ তাদের বাবার 75th বার্থডে আর এর জন্যই সে তাদেরকে বাড়িতে ইনভাইট করেছে। তাই সে সবার সঙ্গে দেখা করার জন্য খুবই এক্সাইটেড, যেটা শুনে হ্যানা বলে তোমার বাবা শুধুমাত্র তোমাকে ডেকেছে, আমাকে নয়, তবুও তুমি আমাকে নিয়ে যাচ্ছ, তাতে তোমার বাবা রাগ করবে না তো? যেটার উত্তরে ড্রিউ বলে যেহেতু সে তার স্ত্রী তাহলে একদিক দিয়ে দেখতে গেলে সেও তাদের পরিবারের একজন মেম্বার, তাই তারও সেখানে থাকাটা উচিত। এনিওয়েজ এরপর আমরা তাদেরকে ড্রিউয়ের বাবার বিশাল মেনশনে পৌঁছাতে দেখি, যেখানে অলরেডি তার বাকি ভাই বোনরা চলে এসেছিল, যাদের নাম ছিল সিজে, ম্যাডলিন ও ছোট বোন ক্যামি। এখানে আমরা দেখতে পাই ক্যামি ড্রিউ ও হ্যানাকে দেখে তো খুবই খুশি হয়, কিন্তু সিজে ও ম্যাডলিন তাদের দুজনকে দেখে খুব একটা খুশি হয় না, কারণ তাদের ধারণা অনুযায়ী হ্যানা তাদের পরিবারের স্ট্যাটাসের সঙ্গে ম্যাচ করে না। এছাড়া সে ড্রিউকে শুধুমাত্র টাকার লোভেই বিয়ে করেছে। এখন এই পয়েন্টে সেখানে তাদের বাবার গার্ড চলে আসে, যে তাদের সবাইকে বাড়ির ভিতরে নিয়ে যায়। যেখানে পৌঁছে ক্যামি জিজ্ঞাসা করে বাড়ির সমস্ত সার্ভেন্টরা কোথায় গেল, যেটার উত্তরে তাদের বাবার গার্ড তাদের জানায় সমস্ত সার্ভেন্ট ও সিকিউরিটিদের আজকের দিনটায় ছুটি দেওয়া হয়েছে বাড়ির সুরক্ষার জন্য। যেটা শুনে ম্যাডলিন জিজ্ঞাসা করে কিন্তু কেন? উত্তরে গার্ড তাদের বলে এই প্রশ্নের উত্তরটা তাদের বাবাই তাদেরকে দেবে। যেটা বলার পর সে তাদের সবাইকে তাদের বাবার সঙ্গে দেখা করাতে উপরের রুমে নিয়ে যায়, যেখানে তাদের বাবার সঙ্গে দেখা করার পর তারা সবাই জানতে পারে তাদের বাবার কোনো একটা ভুল বিজনেস ডিলের কারণে আজ রাতে কেউ তাকে প্রাণে মেরে ফেলতে আসবে। তাই তার 4 সন্তানকে যে কোনো উপায়ে তাকে বাঁচাতে হবে, আর যদি সে আজ রাতে মারা যায় তাহলে তার সমস্ত সম্পত্তি চ্যারিটিতে চলে যাবে, যেটার উইল সে অলরেডি করে রেখেছে। কিন্তু যদি সে আজ রাতে প্রাণে বেঁচে যায় তাহলে সে তার সমস্ত সম্পত্তি তাদের মধ্যেই সমান ভাগে ভাগ করে দেবে। এখন বিষয়টা শুনে তারা প্রথমে তো ভাবে তাদের বাবা হয়তো তাদের সঙ্গে ঠাট্টা করছে, কিন্তু তাদের বাবা যখন বলে সে মোটেও ঠাট্টা করছে না, বিষয়টাকে নিয়ে সে একদমই সিরিয়াস, যার জন্য সে বাড়ির সমস্ত সার্ভেন্ট ও সিকিউরিটি গার্ডদের ছুটি দিয়ে দিয়েছে আর বাড়িতে হোম সিকিউরিটি সিস্টেম লাগিয়ে নিয়েছে, কারণ সে কাউকেই বিশ্বাস করতে পারছে না, একমাত্র তার সন্তানদের ছাড়া। যেটা বলার পর সে হ্যানাকে বলে আমি তো এখানে শুধুমাত্র আমার পরিবারের মেম্বারদেরই ইনভাইট করেছিলাম, তাহলে সে এখানে কি করছে? যেটার উত্তর ড্রিউ বা হ্যানা কেউই দিতে পারে না। তাই তাদের বাবা চার্লস হ্যানাকে বলে এমন নয় যে সে হ্যানাকে তার পরিবারের মেম্বার মনে করে না, কিন্তু আজকে সে একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য শুধুমাত্র তার সন্তানদেরই বাড়িতে ডেকেছে, আর এই গুরুত্বপূর্ণ রিজনটা কি সেটা তোমরা সঠিক সময় হলেই জানতে পারবে। এরপর সে তার গার্ডকে সেখান থেকে চলে যাওয়ার পারমিশন দেয়, যে পরের দিন সকালে এখানে পুনরায় ফিরে আসবে। যেটাতে গার্ড সেখান থেকে চলে যাবে তার আগেই চার্লস হ্যানাকেও তার গার্ডের সঙ্গে সেখান থেকে চলে যেতে বলে, যেটাতে হ্যানা বলে এখন তাদের এই পরিস্থিতিতে পরিবারের সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে, তাই সে এখানে থেকেই বাকিদের সাহায্য করবে। যেটা শুনে চার্লস রাজি হয়ে যায় এবং তার গার্ডকে একাই চলে যেতে বলে। ফলে গার্ড সেখান থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির হোম সিকিউরিটি সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যায়, যার দরুন বাড়ির সমস্ত দরজা লক হয়ে সিল হয়ে যায়, যাতে করে কেউই বাইরে থেকে ভিতরে না আসতে পারে এবং ভিতর থেকে কেউ বাইরে না যেতে পারে। এরপর চার্লস লাইব্রেরির মধ্যে চলে যায়, যেটাতে বাকিরা একটা রুমে গিয়ে নিজেদের মধ্যেই কথা বলতে লাগে, যেখানে তাদের ধারণা অনুযায়ী তাদের বাবা তাদের সঙ্গে ঠাট্টাই করছে। আসলে তাদের বাবা দেখতে চাইছে তার সন্তানরা তার জন্য কি কি করতে পারে, যার জন্য তারা বিষয়টাকে বেশি গুরুত্ব না দিয়ে নিজের রুমে চলে যায়। আর এই পয়েন্টে আমরা জানতে পারি চার্লস একজন রেসপন্সিবল বাবা কখনোই ছিল না,
তার স্ত্রী মারা যাওয়ার পর সে একবারও তার সন্তানদের খেয়াল রাখার চেষ্টা করেনি। ইভেন অ্যাজ আ ফাদার তার সন্তানদের প্রতি তার কোনো ভালোবাসাই ছিল না। যেটার সাথে সাথে আমরা এটাও জানতে পারি কেন সিজে ও ম্যাডলিন ড্রিউকে পছন্দ করতো না। আসলে তারা বড় হবার পর থেকেই অ্যাবারনাটি পরিবারের বিজনেস সামলাচ্ছিল, যার জন্য তারা নিজেদের মতো করে কখনোই তাদের লাইফটাকে এনজয় করতে পারেনি। যেখানে ড্রিউ কিন্তু তেমন ছিল না, যে ফ্যামিলি বিজনেসকে বাদ দিয়ে নিজের মতো করেই লাইফ কাটানোর জন্য ডিসিশন করে নেয়। আর এর জন্যই সিজে ও ম্যাডলিন ড্রিউকে পছন্দ করতো না, যেটা ড্রিউ ও হ্যানা ভালোভাবেই জানতো। এরপর ধীরে ধীরে রাত হয়ে যায়, যেখানে আমরা ক্যামিকে পুলের ধারে বসে ড্রিঙ্ক এনজয় করতে দেখি। যার দরুন সে যখন পুলের মধ্যে পা ডুবিয়ে ফোন দেখছিল, ঠিক তখনই আমরা একটা অদৃশ্য ব্যক্তিকে তার উপর অ্যাট্যাক করে দিতে দেখি, যে তার মাথায় কোনো তীক্ষ্ণ বস্তু দিয়ে আঘাত করে তাকে মেরে পুলের মধ্যেই ফেলে দেয়। এখন ঘটনাটির কিছুক্ষণ পর বাকিরা লক্ষ্য করে অনেকক্ষণ ধরেই তারা ক্যামিকে দেখতে পাচ্ছে না, যার জন্য তারা সবাই মিলে যখন ক্যামিকে খুঁজতে শুরু করে, তখনই তারা পুলের মধ্যে ক্যামির মৃতদেহকে ভাসতে দেখে। যেটা দেখার পর তারা সবাই পুরো শকড হয়ে যায় এবং বুঝতেই পারে না যে ঘটনাটি ঘটলো কিভাবে, কারণ মেনশনটা তো চারিদিক দিয়ে লক হয়ে আছে, যার ফলে ভিতরে কারোর প্রবেশ করাটা অলমোস্ট ইম্পসিবল ছিল। তাই তারা ধারণা করে হতে পারে ক্যামি পা পিছলে নিচে পড়ে গিয়েছিল, যার দরুন তার মাথায় কোনো তীক্ষ্ণ বস্তুর আঘাত লেগে সে মারা গেছে। এরপর তারা তাদের বাবাকে গিয়ে খবরটা দেয়, যেখানে তাদের বাবা চার্লস যখন ক্যামির ডেড বডিকে দেখতে আসে, তখন অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা লক্ষ্য করি যে চার্লস তার মেয়ের মৃত্যুতে খুব একটা দুঃখী নয়। তাকে দেখে মনে হচ্ছিল যেন সে আগে থেকেই জানতো এমন কিছু ঘটবে। এখন এই পয়েন্টে চার্লস তাদের বলে, আমি এক সময় একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম, যার জন্য একটা ইভিল স্পিরিট আমাকে মারতে আসছে। যেটা শুনে তারা পুরো শকড হয়ে যায়, কিন্তু তবুও তারা বিষয়টাকে তাদের বাবার একটা ভুল ধারণা মনে করছিল। তাই তারা যেহেতু বুঝতে পারছিল না যে ক্যামির মৃত্যু কিভাবে হয়েছে, তার জন্য এই রহস্যটাকে উদ্ধার করতে ড্রিউ ও হ্যানা মেনশনের মধ্যে ঘুরতে ঘুরতে এমন একটা রুমে পৌঁছায়, যেখানে রুমটির চারিদিকে কিছু অদ্ভুত ধরনের স্ট্যাচু রাখা ছিল। এখন তারা দুজন মিলে যখন রুমটির মধ্যে এন্টার করতে শুরু করে, তখনই আমরা ধীরে ধীরে সেই সমস্ত স্ট্যাচুগুলোকে মুভ করতে দেখি। এরপর তারা সেখানে একটা কোলাপসেবল গেটকে লক্ষ্য করে, যেটা দিয়ে মোস্ট প্রবাবলি বাইরে যাওয়ার রাস্তা ছিল, কিন্তু গেটটাতে যেহেতু একটা বড় লক লাগানো ছিল, তার জন্য ড্রিউ গেটটাকে সামান্য ওপেন করে তার মধ্যে দিয়ে হ্যানাকে বেরিয়ে যেতে বলে, যাতে করে সে বাইরে থেকে সাহায্য ডেকে আনতে পারে। কিন্তু হ্যানা যখন গেটের মধ্যে দিয়ে গলার চেষ্টা করে, সে তার মধ্যে আটকে যায়। আর ঠিক তখনই হ্যানা সেখানে কিছু তো একটা দেখতে পায়, যেটা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং ড্রিউকে নিয়ে নিচে পড়ে যায়। এই পয়েন্টে তারা রুমটির মধ্যে থাকা স্ট্যাচুগুলোকে মুভ করতে দেখতে পেয়ে যায়, যার ঠিক পরে রুমের মধ্যে থাকা লাইটগুলোও অফ হয়ে যায়। এরপর তারা রুমটি থেকে বার হতে যাবে, ঠিক তখনই তারা কাউকে তাদের দিকে এগিয়ে আসতে ফিল করে, যার সাথে সাথে রুমের মধ্যে থাকা সমস্ত স্ট্যাচুগুলো পড়ে যেতে লাগে, যেগুলো থেকে নিজের প্রাণ বাঁচিয়ে তারা যখন রুমটির বাইরে গিয়ে দরজা বন্ধ করতে যাবে, ঠিক তখনই তারা একটা ডিমনিক ফিগারকে রুমের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখে, যেটা দেখে তারা নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। এখন ঘটনাটির পর যখন তারা পুলের কাছে পুনরায় ফিরে যায়, ঠিক তখনই তারা লক্ষ্য করে সেখান থেকে ক্যামির ডেড বডি গায়েব হয়ে গিয়েছে, যেটা দেখে তারা পুরো শকড হয়ে যায়। অন্যদিকে সেই মুহূর্তে আমাদেরকে ম্যাডলিন ও সিজেকে দেখানো হয়, যেখানে আমরা তাদের কথাবার্তার দরুন জানতে পারি ম্যাডলিন আসলে তার বাবাকে ঘৃণা করে, কারণ যখন সে কলেজে ছিল তখন সে একটা ছেলেকে ভালোবাসতো, যার সঙ্গে সে বিয়ে করতে চাইলে তার বাবা তাকে স্পষ্ট মানা করে দেয়, সেই যে সে অ্যাবারনাটি পরিবারের যোগ্য নয়, সে তো মিডিল ক্লাস থেকে বিলং করে, যার জন্য ম্যাডলিন আজও পর্যন্ত বিয়ে করেনি। কিন্তু সে যখন দেখে তাদের বাবা হ্যানাকে তো অ্যাকসেপ্ট করে নিয়েছে, যেখানে হ্যানাও তো মিডিল ক্লাস পরিবার থেকেই বিলং করে, আর এর জন্যই সে তখন থেকে তাদের বাবাকে ঘৃণা করতে শুরু করে, যার জন্য সে এখানে শুধুমাত্র তার প্রপার্টির ভাগ নিতেই এসছে। এখন তাদের দুই ভাই বোনের কথোপকথনের দরুন আমরা যেহেতু বুঝতে পারি তারা দুজন শুধুমাত্র তাদের প্রপার্টির ভাগ নিতেই এখানে এসেছিল, তার জন্য তারা তাদের বাবা চার্লসকে যে কোনো উপায়ে সকাল পর্যন্ত বাঁচাতে চাইছিল। এই পয়েন্টে তারা দুজন এটাও ধারণা করে যে হতে পারে ক্যামিকে ড্রিউ ও হ্যানাই মিলে মেরেছে, যাতে করে তারা প্রপার্টিতে বেশি ভাগ পেতে পারে। আর এটা যদি সত্যিই হয় তাহলে তারা তাদের দুজনকেও মারার চেষ্টা করবে, তাই তাদের আগে থেকেই ড্রিউ ও হ্যানাকে আটকাতে হবে, যার জন্য তারা প্ল্যান করে ড্রিউ ও হ্যানাকে একটা সেপের মধ্যে লক করে দেয়,
যেখানে ড্রিউয়ের যেহেতু সেপের পাসকোডটা মনে ছিল না, তার জন্য তারা দুজন সেখানেই আটকা পড়ে যায়। এখন সেপের মধ্যে কিছু সময়ের জন্য অক্সিজেনের সাপ্লাই ছিল, যেটা শেষ হয়ে গেলে তাদের মৃত্যু নির্ধারিত। অন্যদিকে সিজে ও ম্যাডলিন তাদের দুজনকে সেপের ভিতরে লক করে দিয়ে ভাবতে লাগে যে এবার হয়তো সব কিছু তাদের কন্ট্রোলের মধ্যেই আছে, যেটা তাদের মস্ত বড় ভুল ছিল। কারণ ঘটনাটির কিছুক্ষণ পরে একটা ইনভিজিবল ফোর্স ম্যাডলিনকে হাওয়াতে লেভিটেট করিয়ে তাকে টেনে নিয়ে সেখান থেকে গায়েব হয়ে যায়। ফলে বিষয়টা দেখে সিজে পুরো শকড হয়ে গিয়েছিল যে বুঝতেই পারে না সেখানে কি ঘটে গেল। এরপর ম্যাডলিনের যখন হুঁশ ফেরে, সে নিজেকে ক্যামির রুমে পায়, যেখানে থাকা ক্যামির পেন্টিং থেকে ক্যামির ইভিল স্পিরিট বার হয়, যে ম্যাডলিনের ওপর অ্যাটাক করে তাকে মেরে ফেলতে যাবে। তার আগেই সেখানে গান নিয়ে সিজে চলে আসে, যে ক্যামির গোস্টের উপর গান পয়েন্ট করে তাকে শ্যুট করে দেয়। কিন্তু এটা তো আসলে ম্যাডলিনই ছিল, যাকে সে ভুল করে শ্যুট করে দিয়েছিল, যার দরুন ম্যাডলিন সেখানেই সিজের চোখের সামনেই মারা যায়। এখন বিষয়টা দেখে সিজে বুঝে যায় যে এই সমস্ত ঘটনাটির পিছনে ড্রিউ ও হ্যানার কোনোই হাত নেই। ঠিক তখনই সে রুমটির বাইরে থেকে কিছু শব্দ ভেসে আসতে শোনে, যার জন্য সে যখন রুমের বাইরে গিয়ে সেখানে কেউ আছে কিনা চেক করে পুনরায় রুমটিতে ফিরে আসে, সে দেখে সেখান থেকে ম্যাডলিনের ডেড বডি গায়েব হয়ে গিয়েছে। অন্যদিকে সেই সময় আমরা ড্রিউ ও হ্যানাকে দেখতে পাই, যেখানে সেপের মধ্যে অক্সিজেন অলমোস্ট শেষ হয়ে গিয়েছিল, যেটা দেখে তারা দুজন ভেবেই নিয়েছিল যে তারা আর হয়তো বাঁচবে না। কিন্তু হঠাৎ করে সেপের দরজা খুলে যায়, যেটা আর কেউ নয় সিজেই ওপেন করে দিয়েছিল, যে তাদের সমস্ত ঘটনা জানিয়ে দেয় যে বাড়ির মধ্যে কি কি ঘটেছে। এরপর সিজে ড্রিউ ও হ্যানাকে বলে, তোমরা দুজনে যাও এবং বাবাকে গিয়ে জিজ্ঞাসা করো যে সে আসলে কি এমন করেছে যার ফলে এই সমস্ত ঘটনা ঘটছে। ততক্ষণে আমি এখানে থেকে সেই ইভিল স্পিরিটটাকে আটকানোর চেষ্টা করছি। যেটা শুনে ড্রিউ প্রথমে তো সিজেকে এখানে একা রেখে যেতে রাজি হয় না, কিন্তু তার জোর করাতে ফাইনালি ড্রিউ ও হ্যানা লাইব্রেরির দিকে এগিয়ে যায়, যেখানে পথে তারা একটা রুমের মধ্যে সেই ডিমনিক ফিগারকে পুনরায় দেখতে পায়, যে তাদের পিছু নেয়। ফলে তার হাত থেকে বাঁচার জন্য তারা একটা রুমে গিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়, যেখানে সেই রুমটির মধ্যে হ্যানা একটা সিক্রেট রুমকে লক্ষ্য করে, যেটা দরজা ওপেন করে তার ভিতরে যাওয়ার পর তারা লক্ষ্য করে রুমটির মধ্যে অনেকগুলো ব্ল্যাক ম্যাজিক করা জিনিসপত্র ছিল, যেটাতে তারা বুঝে যায় যে এখানে কিছু তো রহস্য লুকিয়ে আছে। তাই হ্যানা যখন সেখানে থাকা বুকসগুলোকে চেক করছিল, ঠিক তখনই সে অনেকগুলো বুকসের নিচে একটা টেবিলকে লক্ষ্য করে, যার মধ্যে কোনো ব্ল্যাক ম্যাজিক রিসেন্টলি পারফর্ম করা হয়েছিল। তাই আসল সত্যিটা কি জানার জন্য তারা চার্লসের কাছে যেতে লাগে। আর অন্যদিকে সেই ইভিল স্পিরিটটা সিজেকে সিঁড়ি থেকে নিচে ফেলে দেয়, যার দরুন সে বেঁচে তো যায়, কিন্তু তার মাজার হাড় ভেঙে যাওয়ার ফলে সে আর উঠে দাঁড়াতে পারে না। আর ঠিক তখনই সেই ইভিল স্পিরিটটা ম্যাডলিনের রূপ ধারণ করে সিজের কাছে এসে তাকে ভয়ঙ্করভাবে মেরে ফেলে। অন্যদিকে আমাদেরকে পুনরায় ড্রিউ ও হ্যানাকে দেখানো হয়, যারা ফাইনালি চার্লসের কাছে পৌঁছে যায়, যার কাছে আসল সত্যিটা কি জিজ্ঞাসা করলে চার্লস তাদের আসল সত্যিটা জানায়। আর বন্ধুরা, এখানে আসে কাহিনীতে আসল টুইস্ট, যার দরুন আমরা জানতে পারি চার্লসের পরিবার প্রথম থেকেই ধনী ছিল, কিন্তু তার বাবা মানে ড্রিউয়ের গ্র্যান্ডফাদার সমস্ত সম্পদকে ধ্বংস করে দিয়েছিল। ফলে চার্লসের ছোটবেলা অর্থের অভাবে খুবই কষ্টে কেটেছিল, যার জন্য বড় হয়ে সে কোনোভাবে পুনরায় তাদের ফ্যামিলি বিজনেসটাকে শুরু করে, যেটাতে তার খুব একটা লাভ হচ্ছিল না, শুধুমাত্র লসই হচ্ছিল। এই পয়েন্টে চার্লস একটা মেয়েকে ভালোবাসত, কিন্তু অর্থের অভাবে সে সেই মেয়েটিকে বিয়ে করতে পারে না, কারণ তার পরিস্থিতি তখন তেমন ছিল না যে সে একটা পরিবারের খাওয়া পড়ার ভার নিতে পারে। তাই ফাইনালি বাধ্য হয়ে সে অন্য পদ্ধতি ইউজ করে। আর যেহেতু সে নিজে খুবই রিলিজিয়াস ছিল, এছাড়া সে ব্ল্যাক ম্যাজিকের বিষয়ে অনেকগুলো বুকস পড়েছে, তাই সে ম্যামন ডিমনের ওয়ার্শিপ করে তার সঙ্গে একটা চুক্তি করে যে ম্যামন তাকে জীবনভর ধনসম্পদ দেবে, আর তার পরিবর্তে সে তার 75th বার্থডেতে নিজের সোলটাকেই স্যাক্রিফাইস করে তাকে দিয়ে দেবে, যেটাতে ডিমন রাজি হয়ে তাকে প্রচুর ধনসম্পদ দেয়, যার দরুন চার্লস পুনরায় অ্যাবারনাথি পরিবারকে ধনী বানিয়ে দেয়। কিন্তু কিছু সময় পেরিয়ে যাওয়ার পর যখন তার স্ত্রী মারা যায়, তখন চার্লস রিয়েলাইজ করে যে তার জীবনটা খুবই মূল্যবান, যার জন্য সে ম্যামন ডিমনের সঙ্গে আবারও একটা চুক্তি করে, যার মধ্যে সে তার 75th বার্থডেতে ম্যামন তার প্রাণ না নিয়ে বদলে তার সমস্ত সন্তানের প্রাণ নিয়ে নিক, যাতে করে সে একটা সোলের বদলে 4টে সোল ক্লেম করতে পারে। যেটাতে ম্যামন রাজি তো হয়ে যায়, কিন্তু এখানে একটা কন্ডিশন ছিল
যে চার্লসের 75th বার্থডেতে অ্যাবারনাটি পরিবারের যে কোনো একজনই বংশধর বেঁচে থাকবে, মানে যদি চার্লস বেঁচে থাকে তাহলে বাকি সমস্ত বংশধরকে মরতে হবে। চার্লস এখানে বলে, আমি এই জন্যই শুধুমাত্র অ্যাবারনাটি পরিবারের মেম্বারদেরই ইনভাইট করেছিলাম যাতে করে আমি তাদেরকে ম্যামন ডিমনের কাছে স্যাক্রিফাইস করতে পারি। মানে বুঝতে পারছেন কতটা নিষ্ঠুর হলে মানুষ নিজে বাঁচার জন্য তার সন্তানদের বলি দেয়। এছাড়া আশা করছি এখন আপনারা বুঝে গিয়েছেন যে কেন ডিমনটি শুধুমাত্র ড্রিউ ও তার ভাই বোনদেরকেই টার্গেট করছিল। আর এই কারণেই চার্লস শুরুতে হ্যানাকে সেখান থেকে চলে যেতে বলেছিল। সঙ্গে সে ম্যাডেলিনের সঙ্গে তার বয়ফ্রেন্ডের বিয়েও এই কারণেই দেয়নি, কারণ সে চাইছিল না যে তাদের পরিবারে আরও কোনো বাইরের মেম্বার যুক্ত হোক। এখন এই সমস্ত কথা বলতে বলতে চার্লস তার সামনে থাকা একটা বক্স থেকে গান বার করে ডিউকে হ্যানার চোখের সামনে শ্যুট করে মেরে ফেলে, যেটা দেখে হ্যানা প্রচণ্ড ভেঙে পড়ে। এখন এই পয়েন্টে চার্লস হ্যানাকে বলে, আমি তোমাকে প্রথমেই চলে যেতে বলেছিলাম কিন্তু তুমি আমার কথা শোনোনি। বলে এখন যেহেতু তুমি এই সমস্ত ঘটনার একমাত্র সাক্ষী, তাই আমার না চাইতেই তোমাকে মারতে হবে। যেটা বলার পর সে তাকে শ্যুট করতে যাবে, তার আগেই হ্যানা সেখান থেকে সরে যায় এবং গুলিটা গিয়ে তার হাতে লাগে। এরপর চার্লস পুনরায় তাকে শ্যুট করবে, ততক্ষণে হ্যানা তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়, যেটার পর সে মেনশনের মধ্যে এদিক ওদিক লুকাতে লাগে, যার দরুন সে সিজের হাতে থাকা গানটাকে পেয়ে যায়, যেটা নিয়ে সে চার্লসের উপর শ্যুট করে দেয়। ফলে বুলেটের ধাক্কায় চার্লস গিয়ে তার পিছনে থাকা গ্র্যান্ডফাদার ক্লকে গিয়ে ধাক্কা মারে, যার ফলে ক্লকটি এসে তার শরীরের উপরেই পড়ে যায়। যেটার পর হ্যানা চার্লসকে বলে, আর মাত্র 2 মিনিট বাকি, তারপরই ম্যামন তোমাকে নিতে আসবে। যেটা শুনে চার্লস পুরো অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে যে এটা কিভাবে সম্ভব, তারা সবাই তো অলরেডি মারা গেছে। উত্তরে হ্যানা চার্লসকে বলে তার বার্থডেতে ড্রিউ ও সে তাকে একটা গিফট দিতে চাইছিল, যেটা হলো সে আসলে প্রেগনেন্ট আর তার পেটে ড্রিউ এর সন্তান মানে অ্যাবারনাটি পরিবারের বংশধর আছে। আর যেহেতু ডিল অনুযায়ী শুধুমাত্র অ্যাবারনাটি পরিবারে একটাই বংশধর বেঁচে থাকবে, তাই ম্যামন এখন চার্লসকেই মেরে ফেলবে। যেটা বলে হ্যানা সেখান থেকে চলে যায়, আর ঠিক তখনই ম্যামন সেখানে এসে চার্লসকে ভয়ঙ্করভাবে মেরে ফেলে। নেক্সট সিনে আমরা হ্যানাকে মেনশনের মধ্যে একটা জায়গায় বসে ড্রিউয়ের ছবি দেখে তার কথা মনে করে কাঁদতে দেখি, যার দরুন কিছুক্ষণ পরেই সকাল হয়ে যায়। ফলে সকাল হলে চার্লসের গার্ড এসে যখন মেনশনের দরজা ওপেন করে, সে দেখে ম্যানশনের মধ্যে সবার লাশ পড়ে আছে শুধুমাত্র হ্যানাকে ছাড়া, যার মানে হলো অ্যাবারনাটি পরিবারের সমস্ত সম্পত্তি চ্যারিটিতে চলে যাবে। এরপর হ্যানা সেখান থেকে বার হয়ে তাদের গাড়িতে বসে সেখান থেকে চলে যেতে লাগে, আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল ইনহেরিটেন্স 2024 মুভির ফুল এক্সপ্লেনেশন। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করুন, বেশি বেশি করে বন্ধুদের শেয়ার করে তাদেরকেও ভিডিওটা দেখার সুযোগ করে দিন। এছাড়া ভিডিওটিকে নিয়ে আপনাদের কোনো মতামত বা ওপিনিয়ন থাকলে প্লিজ কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সঙ্গে আপনারা কোনো যদি মুভির সাজেশন আমাকে দিতে চান তাহলে কমেন্ট বক্সে সেটাও জানাতে পারেন। আমি সেখান থেকে চুজ করে ডেফিনেটলি সেই মুভিগুলোকে এক্সপ্লেন করার চেষ্টা করব। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই। আমি আবারও আসবো এমনই কিছু মুভি এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন কিপ ওয়াচিং।